সবাইকে নমস্কার, প্রণাম, বিনতি জানিয়ে শুরু করছি আমার কথা বলা। আমি মানে আপনাদের সৌমিত্র বসু। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে বুধবার, 6ই পৌষ 1428, ইংরেজির 22শে ডিসেম্বর 2021। তিথি মার্গশীর্ষ, কৃষ্ণপক্ষ তৃতীয়া, নক্ষত্র পুষ্যা। সূর্যোদয়ের সময় সকাল 6:16 হয়ে 40 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:53 হয়ে 32 সেকেন্ড। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 12:45 গতে দেবারিগণ। আজ জাতীয় গণিত দিবস। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। অজস্র চিঠি আসে এই নাম্বারে, নানান অনুষ্ঠানের জন্য চিঠি আসে। তার মধ্যে শরণাগতের চিঠি কি করে বুঝবো না, প্রত্যেক চিঠির গোড়ায় একটু দয়া করে SG এটা লিখে রাখবেন, তার মানেই বুঝবো এটা শরণাগতের চিঠি। আর আমাদের তো ফেসবুক আছে, ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় আমি আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকি। অন্তত উপস্থিত থাকবার চেষ্টা করি, কখনো কখনো যে আটকে যাই না এমনটা নয়। তখন আপনাদের সঙ্গে বেশ জমিয়ে আড্ডা হয়। সোম, বুধ, শুক্র রাত 9:30টায়। প্রতিদিনই দেখি নতুন কেউ না কেউ যোগ দিচ্ছেন। আপনিও যোগ দেবেন, আপনাকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে বলে রাখি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে অরুণাকে নিয়ে কথা বলবো। অরুণা একটা চমৎকার গল্প আছে কিন্তু সেটা জানতে পারবেন। তারপরে স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পাঠ, তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের কিছু টুকরো টুকরো ঘটনা। এখনো পর্যন্ত তিনি ছোটই আছেন, তার কম বয়সের জীবনের কিছু টুকরো টুকরো ঘটনা। আপনাদের চিঠি পড়ব এবং তারপরে বাইরে দূরে। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। 92.7 বিগ FM-এ শুনছেন শরণাগত। আপাতত গান, গানের চিরন্তন। 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন। আচ্ছা, অরুণ কথাটার মানে কি আপনারা সবাই জানেন। নবোদিত সূর্য, সূর্য, রক্তবর্ণ সূর্য, এরকম সব মানে তো। এবারে যদি বলি অরুণা মানে কি, অরুণা মানে কি সূর্যের স্ত্রী বা স্ত্রী সূর্য? স্ত্রী সূর্য কি হয় নাকি কখনো? অরুণা কথাটার মানে কি? অনেকগুলো মানে আছে। অরুণা নামে অনেকগুলো চরিত্র আছে আমাদের পুরাণে। তাদের মধ্যে একটি চরিত্রের কথা বলি আপনাদের। মহাভারতের বিবরণ বলছে যে অরুণা আসলে সরস্বতী নদীর অন্য একটি নাম। সরস্বতী নদী। এবার একটা ঝগড়ার কথা বলি আপনাদের। আপনারা সকলে জানেন যে বিশ্বামিত্র, প্রখ্যাত ঋষি বিশ্বামিত্র, তিনি ছিলেন ক্ষত্রিয় আর বশিষ্ঠ হলেন ব্রাহ্মণ। বিশ্বামিত্র ব্রাহ্মণ হবার জন্য তপস্যা করেছিলেন, নানান রকম চেষ্টা করেছিলেন, হতে পারেননি, কিন্তু তিনি রাজর্ষি হয়েছিলেন, ব্রহ্মর্ষি হতে পারেননি। বশিষ্ঠ যেহেতু ব্রাহ্মণ, তাই তার সঙ্গে তার একটা বিরোধ ছিল। মানে সোজা কথায়, যদি চালু কথায় বলি, তাহলে একটা ঝগড়া টগড়া ছিল আর কি বিশ্বামিত্র আর বশিষ্ঠের মধ্যে। সেই ঝগড়াটা বেশ খানিকটা বাড়াবাড়ি রকমের হয়ে গিয়েছিল। আপনারা আন্দাজ করতে পারছেন যে প্রাচীনকালে, এটা রবীন্দ্রনাথও বলেছেন, তার ভারতবর্ষে ইতিহাসের ধারা বলে একটা চমৎকার লেখা আছে, বড় লেখা, সেইখানে যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের মধ্যে একটা বিরোধ ছিল। এরকমটা হতে পারে যে বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের মধ্যে বিরোধটা আসলে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের বিরোধটাকেই দেখাবার জন্য এরকম করে করা হয়েছে। তো যাই হোক, তো বিশ্বামিত্রর তো খুব রাগ বশিষ্ঠের ওপর। সেই রাগের বশে তিনি একবার ঠিক করে ফেললেন যে আমি বশিষ্ঠকে হত্যা করব। তা কি করে হত্যা করবেন? নানান রকম ভেবে চিনতে তিনি একটা বুদ্ধি বার করলেন।
তার আশ্রমের পাশ দিয়েই সরস্বতী নদী বয়ে যাচ্ছে। তা তিনি সরস্বতী নদীর কাছে গিয়ে বললেন যে, শোনো, বশিষ্ঠকে তুমি স্রোতে ভাসিয়ে নিয়ে এসো আমার কাছে। বশিষ্ঠ দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে, তাকে স্রোতে ভাসিয়ে আমার কাছে নিয়ে এসো। তো সরস্বতী তো খুব বিপদে পড়ে গেলেন। বিপদটা কিরকম বুঝতেই পারছেন। বশিষ্ঠকে যদি বিশ্বামিত্রর কাছে এনে দেওয়া যায়, বিশ্বামিত্র ক্ষত্রিয়, তিনি অস্ত্র দিয়ে বশিষ্ঠকে হত্যা করবেন, তাতে তো সরস্বতীর ব্রহ্ম হত্যার পাপ হবে। আবার তিনি যদি বিশ্বামিত্রের আদেশ পালন না করেন, তাহলেও তো বিপদ, বিশ্বামিত্র তাকে অভিশাপ দেবেন। তো অনেক ভেবেচিন্তে সরস্বতী একটা উপায় বার করলেন। কি সে উপায়? তিনি বশিষ্ঠকে তার আশ্রম থেকে ভাসিয়ে নিয়ে এলেন বিশ্বামিত্রের সামনে। তারপর কি হলো বলবার জন্য সৌমিত্র বসু ফিরে আসবে একটু গান শোনানোর পর। তারপরে গল্পের বাকি অংশটা। আবার সৌমিত্র বসু তার কথা শুরু করছে। আপনাদের গল্পটা কতদূর বলেছিলাম মনে আছে নিশ্চয়ই, যে সরস্বতী বিশ্বামিত্রের কথা মতো বশিষ্ঠকে ভাসিয়ে নিয়ে এলেন বিশ্বামিত্রের কাছে। বিশ্বামিত্র বলেন, এই তো পেয়েছি, এইবার আমি বশিষ্ঠকে বধ করব। কিন্তু অস্ত্র কোথায় পাই? অস্ত্রের খোঁজ করবার জন্য তিনি একটু অন্যদিকে গেছেন। সেই সময়ে সরস্বতী বশিষ্ঠকে আবার ভাসিয়ে নিয়ে পূর্ব দিকে চলে গেলেন। বিশ্বামিত্র ফিরে এলেন। ফিরে এসে দেখেন কি হলো, বশিষ্ঠ কোথায়? সরস্বতী বয়ে যাচ্ছে। তো তিনিও তো ঋষি, তিনি ব্যাপারটা বুঝতে পারলেন যে সরস্বতী এরকম করে কায়দা করে বশিষ্ঠকে তার কাছে এনেও বশিষ্ঠকে ভাসিয়ে নিয়ে দূরে কোথাও চলে গেছে। তো সরস্বতীর এমন বঞ্চনায় ক্রুদ্ধ হয়ে বিশ্বামিত্র তাকে শাপ দিলেন, তুমি রক্ত বহন করবে। বিশ্বামিত্রের শাপে সরস্বতীর জল রক্তের মতো লাল হয়ে গেল এবং সেই জলের মধ্যে রক্ত এসে মিশল। এই রক্তবর্ণা সরস্বতী নদীর নাম হল অরুণা। যেহেতু নবোদিত সূর্যের যে রং, রক্তবর্ণ নদীরও সেই রং, তাই এর নাম হল অরুণ থেকে অরুণা। পরবর্তী সময়ে তো অন্যান্য মুনি ঋষিরা সরস্বতীকে এই অভিশাপ থেকে মুক্ত করবার জন্য তপস্যায় বসলেন, কেননা বেচারি সরস্বতীর তো কোনো দোষ নেই। তিনি তো ব্রহ্মশাপ থেকে রক্ষা পাবার চেষ্টা করেছিলেন, ব্রহ্ম হত্যার পাপ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করেছিলেন। তো যাই হোক, সেই মুনি ঋষিরা মহাদেবের কাছে গিয়ে বললেন এবং শেষ পর্যন্ত সরস্বতী শাপ মুক্ত হলেন। না, গল্পটা এখানে শেষ নয়। এই যে সরস্বতী নদীর জলে রক্ত মিশে যাচ্ছিল, সেই রক্তমাখা জল রাক্ষসদের খুব প্রিয় ছিল। তারা ওই সরস্বতীর জল খেত, তাতে রক্ত খাবার যে আনন্দ সেইটা পেত। তো রাক্ষসেরা সরস্বতী নদীর কাছে এসে তাদের কষ্টের কথা জানালেন। রাক্ষসদের কষ্ট দূর করবার জন্য সরস্বতী একটি পৃথক রক্তবর্ণা ধারা রূপে প্রবাহিত হতে লাগলেন। এই ধারাটিও সরস্বতীর মাহাত্ম্যে একটা শ্রেষ্ঠ তীর্থ হিসেবে গণ্য করা হয়। তো হরিয়ানার পেহোয়া বা প্রাচীন পৃথুদকের উত্তর পশ্চিমে একটা নদী বয়ে যাচ্ছে, তার নাম মার্কন্ডা নদী। এই মার্কন্ডা নদীকে কেউ কেউ সরস্বতীর ওই যে অরুণা নদীর ধারা বলে মনে করেছেন। কি কেমন লাগলো সরস্বতী থুড়ি অরুণা নদীর গল্প? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ে শোনাবো আপনাদের, কিন্তু তার আগে শুনে নেব গান। বিবেকানন্দের চিঠি থেকে পড়ে শোনাবো আপনাদের। বলা বাহুল্য, চিঠিটি ইংরেজিতে লেখা, তার বাংলা অনুবাদ থেকে পড়ছি। চিঠিটা লেখা 1894 খ্রিস্টাব্দে আলাসিঙ্গা, স্বামী বিবেকানন্দের একজন গুণমুগ্ধ ভক্ত, তাকে লেখা চিঠি। আমার দেশ আমাকে যথেষ্ট আদর করিয়াছে। আদর করুক আর নাই করুক, তোমরা ঘুমাইয়া থাকিও না, তোমরা শিথিল প্রযত্ন হইও না।
মনে রাখিবে যে আমাদের উদ্দেশ্যের এক বিন্দুও এখনো কার্যে পরিণত হয় নাই। শিক্ষিত যুবকগণের মধ্যে কার্য করো, তাহাদিগকে একত্র করিয়া সংঘবদ্ধ করো। বড় বড় কাজ কেবল খুব স্বার্থ ত্যাগ দ্বারাই হইতে পারে। স্বার্থের আবশ্যকতা নাই, নামেরও না, যশেরও নয়। তা তোমারও নয়, আমারও নয়, বা আমার গুরুর পর্যন্ত নয়। ভাব ও সংকল্প যাহাতে কার্যে পরিণত হয় তাহার চেষ্টা করো। হে বীর হৃদয় মহান বালকগণ, উঠে পড়ে লাগো। নাম, যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পশ্চাতে চাহিও না। স্বার্থকে একেবারে বিসর্জন দাও ও কার্য করো। মনে রাখিও, অনেকগুলি তৃণগুচ্ছ একত্র করিয়া রজ্জু প্রস্তুত হইলে তাহাতে মত্ত হস্তিকেও বাঁধা যায়। তোমাদের সকলের উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক, তাহার শক্তি তোমাদের সকলের ভিতর আসুক। আমি বিশ্বাস করি তাহার শক্তি তোমাদের মধ্যেই রহিয়াছে। বেদ বলিতেছেন, ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছিছ থামিও না, জাগো জাগো। দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলো দেখা যাইতেছে, মহাতরঙ্গ উঠিয়াছে, কিছুতেই উহার বেগ রোধ করিতে পারিবে না। আমি পত্রের উত্তর দিতে দেরি করিলে বিষণ্ণ হইও না বা নিরাশ হইও না। লেখায় আঁচড় কাটায় কি ফল? উৎসাহ বৎস উৎসাহ, প্রেম বৎস প্রেম, বিশ্বাস, শ্রদ্ধা। আর ভয় করিও না। সর্বাপেক্ষা গুরুতর পাপ ভয়। শুনলেন স্বামী বিবেকানন্দের চিঠি থেকে খানিকটা অংশ। এরপর গান 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ছোটবেলার কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গদাধর এখন একটু বড় হয়েছে। গদাধর মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তার ছোটবেলার কথা বলছি আমরা। এখন আর একেবারে শিশু নন, একেবারে শিশুকাল থেকে, জন্ম থেকে শুরু করেছিলাম তো, এখন একটু বড় হয়েছেন। তো সেই বড়বেলার দুষ্টুমি বলুন বা বড়বেলার নানান ঘটনা বলুন, সেই রকম ঘটনা আপনাদের শোনাবো এখন। সীতানাথ পাইনের প্রকাণ্ড সংসার। সীতানাথ পাইন ওখানকার একজন সম্পন্ন মানুষ। তো তার 8 ছেলে 7 মেয়ে, জ্ঞাতি গোষ্ঠীও অনেক। তার ঘরে রোজ 10টা শিলে বাটনা বাটা হয়। তো এত লোকের জায়গা কার আঙিনায় হবে, তাই গদাধরকে সীতানাথ ডেকে নিতেন, বলতেন আমার বাড়িতে কীর্তন করবে এসো। গদাধর খুব ভালো কীর্তন করেন। তো সীতানাথের বাড়ির মেয়ে বউরা তো একবারে পর্দানসীন, সূর্যের সঙ্গে মুখ দেখা দেখি হয় না। তারা চন্দ্রমণির সামনে পর্যন্ত বেরোয় না, অথচ গদাধরকে কিন্তু তাদের সংকোচ নেই। গদাধর যেন তাদের অন্তরের মানুষ। তো এরকম করে গদাধর সীতানাথ পাইনের বাড়ির ভেতরে ঢোকে, ঢুকে কীর্তন গায়। এদিকে দুর্গাদাস পাইন, সে হচ্ছে ওই সীতানাথের প্রতিবেশী, তার খুব আপত্তি। এই এত বড় একটা ছেলে বাড়ির ভেতরে এসে মেয়েদের সঙ্গে বসে গান করে, এই কি না না, হরিনামই করে ঠিক আছে, গদাধর হীরের টুকরো ছেলে ঠিক আছে, তো সমাজ সংসারে মেয়েদের সম্ভ্রম রক্ষার কতগুলো নিয়ম আছে, সেটা মানতে হবে কি। না না, আমার সংসারে মেয়েদের এমন বেচাল নেই, এমন উটকো লোক কেউ বাইরে থেকে হুট করে ঢুকে পড়লো, আমার বাড়িতে এটা হয় না। এই তো খুব বারফটটাই করে দুর্গাদাস, প্রায়ই করে। সেদিনও বৈঠকখানায় বসে বসে বলছে যে হ্যাঁ, কই একটা কাক পক্ষী গিয়ে আমার বাড়ির ভেতরের খবর জেনে আসুক তো, দেখে আসুক তো আমার বাড়ির মেয়েদের মুখ। আরে 8 ঘাট বাঁধতে জানা চাই, বুঝলে, 8 ঘাট বাঁধতে জানা চাই। তো এইসব হচ্ছে। সন্ধেবেলা হঠাৎ দেখে কে 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 দরজার কাছে একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। ওই তাঁতিদের মেয়ে হয়তো, হাতে বোনা মোটা ময়লা শাড়ি, হাতে রূপোর ভারী পৈঁছা, কাঁধে চুবড়ি, তাতে সুতো টুতো রয়েছে। তোর দুর্গাদাস জিজ্ঞেস করছেন যে কে, কোত্থেকে আসছো তুমি? তো হাট থেকে।
কি হয়েছে, চাও কি? তা মেয়েটা যা বললো সেটা হচ্ছে যে পাশের গায়ে মেয়েটার বাড়ি, সঙ্গিনীদের সঙ্গে হাটে গিয়েছিল সুতো বেচতে। তো হাটের পর বাড়ি ফেরার পথে দেখলো সঙ্গিনীরা তাকে ফেলেই চলে গেছে। এখন এই ভর সন্ধ্যের সময় একা একা কি করে বাড়ি ফেরে? যদি আজকের রাতের মতো একটু আশ্রয় পায় তো বেঁচে যাবে। আচ্ছা বেশ, তো যাও, ভেতরে যাও, মেয়েদের গিয়ে বলো থেকে যাবে রাতটা। এ আর বেশি কথা কি? দুর্গাদাস তো সেই তাঁতির মেয়েটাকে ভেতরে পাঠিয়ে দিয়েছেন। তো সেও পেন্নাম টেন্নাম করে অন্তঃপুরে গিয়ে মেয়েদের সব বলল, মেয়েকে ঘিরে ধরলো, সব গল্প গাছা ইত্যাদি ইত্যাদি করছে। মুড়ি মুড়কি দিয়ে জলযোগ টলযোগ হলো, এই সমস্ত। মেয়েটা সব এ ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছে, সকলের সঙ্গে আলাপ পরিচয় করছে। খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। এদিকে রামেশ্বর, মানে গদাধরের দাদা, সেই রাস্তা দিয়ে হনন করে যাচ্ছে। কি হলো, কোথায় যাচ্ছেন? না যাই, গদাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এত রাত হলো এখনো ফিরছে না। মা ঘর বার করছেন, কোথাও মুচ্ছ গেল কিনা কে জানে, ও তো যখন তখন মুচ্ছ হয়। ও দেখো, খুঁজে দেখো, এদিক দেখে ওদিক দেখে। ওই পাইন পাড়ার ঘরে ঘরে চিৎকার করছে, গদাই, গদাই আছিস রে, গদাই। তাঁতির মেয়ে পা ছড়িয়ে বসে মেয়েদের সঙ্গে খোশ গল্প করছে, এমন সময় শুনতে পেল কে উঁচু গলায় হাঁক পারছে বাইরে থেকে, গদাই। যেই না শোনা, সেই তাঁতিনি লাফিয়ে উঠে, যাচ্ছি গদাই, এই যে আমি এখানে, বলে সে ছুটে এক বাইরে বেরিয়ে গেল। বাড়ির মেয়েরা সব বললে গিয়ে দুর্গাদাসকে। দুর্গাদাস চুপ করে রইলেন। খানিক্ষণ পরে বললেন, প্রভু আমার অহংকার চূর্ণ করেছেন। কেমন লাগলো কম বয়সের এই দুষ্টমির গল্প, অহংকার চূর্ণ করার গল্প? ফিরে আসছি গানের পর এইরকম ঠাকুরের আরো একটি গল্প নিয়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই চিনু শাঁখারির কথা বলতে বসেছি আপনাদের। চিনু শাঁখারি ওই ওই গ্রামেরই আর কি, গদাধরের গ্রামের মানুষ। তো বয়স হয়েছে, ছোট দোকান, খুব কষ্ট করে দিন কাটে। কিন্তু এই গদাই দোকানে এসে মাঝে মাঝে বসে, ব্যাস মনে হয় আর কোথাও কোনো কষ্ট নেই। তো এই এখানে ওখানে যা কিছু রোজগার করে তাই দিয়ে নিজেরই সংসার চলে না, ওই বাড়তি রোজগার দিয়ে মিষ্টি কিনে গদাধরকে খাওয়ায়। মানে গদাধর খায় আর চিনু দেখে। ওদিকে খদ্দের এসছে দোকানে, সেদিকে খেয়াল নেই। একদিন হলো কি, চিনু ফুল তুলে পরিপাটি করে মালা গাঁথলে, কোঁচড়ে করে লুকিয়ে মিষ্টি কিনে আনলে বাজার থেকে। তবে গদাধরকে বলে, চলো। কোথায়? মাঠে, যেখানে কেউ কোথাও নেই, যেখানে কেবল তুমি আর আমি। ওই চিনিবাস তার নাম। সে গদাধরকে নিয়ে মাঠের মধ্যে এসে দাঁড়ালো। কোথাও কেউ নেই, বিশাল মাঠ, মাথার উপরে বিশাল আকাশ। মালা মিষ্টি পাশে রেখে হাঁটু গেড়ে হাত জোর করে বসলো চিনিবাস। সামনে গদাধর। কি করছো চিনিবাস দাই, কি করছো? তুমি আমায় মিষ্টি খাওয়াবে তো? মিষ্টির ঠোঙাটা হাতে দাও। দিচ্ছি 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 গো। আগে গদাধরের গলায় মালা দিলে, তারপরে হাতে করে খাওয়াতে লাগলো গদাধরকে, যেন ব্রজের ননী গোপালকে খাওয়াচ্ছেন মা যশোদা। জলে চোখ ভেসে যাচ্ছে চিনিবাসের। মিষ্টি ভরা হাত কখনো গিয়ে পড়ছে গদাধরের নাকে, কখনো চোখে, কখনো কপালে। গদাধর হাসছে আর খাচ্ছে। খাওয়ানোর পর আবার স্তব করতে বসলো চিনিবাস। বলল, বুড়ো হয়েছি, বাঁচবো না তো বেশি দিন। মর্তধামে তোমার কত লীলা খেলা হবে, কিছুই দেখতে পাবো না। তো আজ যে আমাকে একটু চিনতে দিলে দয়া করে, তাই আমার পাড়ের কড়ি হয়ে রইল গো। এই গদাইয়ের, গদাধরের বা
রামকৃষ্ণ পরমহংসদেবের এক ভক্তের কথা, যে ভক্ত তাকে চিনেছিলেন, কম বয়সে চিনেছিলেন, প্রথম চিনেছিলেন, বা প্রথম যারা চিনেছিলেন তাদের মধ্যে অন্যতম। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গল্প নিয়ে আবার ফিরে আসব। আমি আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসু ফিরে এলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান করতে। সেই অনুষ্ঠানে এখন শ্রী রামকৃষ্ণের অমৃত কথা শোনাচ্ছি আপনাদের। আরেকটু বড় হয়েছেন এখন, রামকৃষ্ণ হননি, গদাধর, কিন্তু আরেকটু বড় হয়েছেন এখন। রানী রাসমণির যে দক্ষিণেশ্বরের মন্দির, সেই দক্ষিণেশ্বরের মন্দিরে কাজ করেন, বেশ কার হয়েছেন, অর্থাৎ ঠাকুরকে সাজান তিনি। তো ক্ষেত্রনাথ চাটুর্যে রাধা গোবিন্দের পূজারী রোজ সকালবেলা রাধারানী আর কৃষ্ণকে মন্দিরের সিংহাসনে এসে বসান, আর বিকেল হলে আবার শয়ন ঘরে নিয়ে যান। সেদিনটা ছিল জন্মাষ্টমীর পরের দিন। দুপুরে ভোগ রাগ অনেকক্ষণ হয়ে গেছে, এখন বিশ্রামের সময়। তো একটা ঘরে রাধারানীকে আগে শুইয়ে দিয়ে এসেছেন, এখন গোবিন্দকে নিয়ে চলেছেন ক্ষেত্রনাথ। হঠাৎ পড়ে গেলেন পা পিছলে। নিজে সামলেছেন, কিন্তু বিগ্রহের একটি পা গিয়েছে ভেঙে, কৃষ্ণের পা। এ তো সবাই একেবারে তুমুল শোরগোল করে উঠল। এ কি হলো? কি অঘটন, কি অশুভ সূচনা হলো? ক্ষেত্রনাথকে তক্ষুনি বরখাস্ত করে দেওয়া হলো। কিন্তু বিগ্রহ তো এবার ভেঙে গেছে, খোঁড়া হয়ে গেছে, কি উপায় হবে? তাহলে কি করা যাবে? রানী রাসমণি অস্থির হয়ে উঠলেন। মথুরবাবুকে বললেন, সভা বসাও, পণ্ডিতদের ডাকাও, বিধি নাও। পণ্ডিতদের সভা বসল। সব বড় বড় পণ্ডিত, ন্যায়চঞ্চু, তর্ক চূড়ামণি, সব অনেকক্ষণ ধরে অনেক শাস্ত্র ঘেঁটে সংস্কৃত আউড়ে তারা পাঁতি দিলেন, ভাঙা বিদ্রোহকে গঙ্গায় ফেলে দিতে হবে, আর তার জায়গায় বসাতে হবে নতুন দেবমূর্তি। সঙ্গে সঙ্গে নতুন দেবমূর্তির ফয়মাস গেল। কিন্তু রানীর মনে সুখ নেই, কাঁদছেন, খালি কাঁদছেন। গোবিন্দকে বলছেন, তুমি কি আমার কাছে শুধু পাথর না তামা পেতল, যে তোমাকে জলে ফেলে দেব? আমি কি করব? পণ্ডিতদের এই বিধান আমি কেমন করে পালন করব? মথুরবাবু রানীর অস্থিরতা বুঝলেন, বললেন, আমি একটা কাজ করব, আমি একবার গদাধরকে গিয়ে জিজ্ঞেস করব। গদাধরকে? হ্যাঁ, করো করো করো, দেখো তিনি কি বলেন। তো গদাধরকে সব বললেন মথুরবাবু, এরকম করে কৃষ্ণের পা ভেঙে গেছে, পণ্ডিতেরা তো বিধান দিয়েছেন যে তাকে গঙ্গার জলে ফেলে দিয়ে নতুন দেবতা আনতে হবে, তুমি কি বলো, তোমার মন কি বলে? গদাধর কি বলল বলুন তো? যেমন পণ্ডিত তেমনি তাদের পাঁতি। আচ্ছা, রানীর জামাইয়ের যদি আজকে ঠ্যাং ভাঙতো, তবে রানী কি করতেন? জামাইকে গঙ্গার জলে ফেলে দিতেন আর তার জায়গায় নতুন জামাই বসাতেন? হ্যাঁ? সবাই একবারে স্তব্ধ হয়ে গেল। জামাইকে রানীর চিকিৎসা করাতেন, চিকিৎসা করিয়ে ভালো করে তুলতেন, তাই তো? তা এখানে সে ব্যবস্থা করা হচ্ছে না কেন শুনি? ভাঙা পা জোড়া দেবার কথা বলছি, ভাঙা পা জুড়ে দিলেই তো ঠাকুর আবার সুস্থ হয়ে উঠবেন, আবার চলবে তার সেবা পুজো, তা সেইটা করা হচ্ছে না কেন? সহজ সমাধান, পুঁথিতে যা নেই, শাস্ত্রে যা নেই, মনের মধ্যে তাই আছে। কৃষ্ণকে মানুষ হিসেবে দেখা, প্রিয় হিসেবে দেখা। শুনলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ, আবার সৌমিত্র বসু তার কথা শুরু করছে। এবারে আপনাদের লেখা চিঠি একটু পড়ি। প্রথম চিঠিটি ছোট্ট চিঠি। শরণাগত সকলকে আমার সুপ্রভাত। স্যার, আপনার কাছে ঠাকুর আর মার কথা অনেক শুনেছি, খুব ভালো লাগে,
একটু ঠাকুরের ভাগ্নের কথা শুনতে চাই, যদি কিছু শুনতে পাই। যিনি চিঠি লিখেছেন তিনি নাম লেখেননি। ঠাকুরের ভাগ্নে মানে হৃদয়। হৃদয় ওই খুব পাটোয়ারি বুদ্ধি ছিল আর কি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় খুব পাটোয়ারি বুদ্ধি ছিল, খুব হিসেবি মানুষ ছিলেন। এবং ঠাকুরের সঙ্গে তার সম্পর্কটা কি বলবো, ভালোবাসার যেমন ছিল তেমনি অসম্ভব রাগের বিরক্তির সম্পর্কও ছিল। তিনি খুব সাধনা জগতের লোক ছিলেন না, এইটুকু বলা যেতে পারে। পরের চিঠি। শুভ সকাল দাদা, আপনাকে প্রণাম আর বিগ FM পরিবারের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। শীতকাল যে আমার খুব প্রিয় ঋতু তা কিন্তু নয়। গায়ে সোয়েটার শাল চাপিয়ে চলা আমার মোটেই পছন্দ নয়। কিন্তু ঋতুচক্রের নিয়মে বছরে বছরে শীত তো ফিরে ফিরে আসবেই। তবে ছোটবেলায় রাতে লেপ মুড়ি দিয়ে ঘুমানোটা ছিল বেশ মজার। দড়ি টানাটানির মতো আমরা লেপ টানাটানি করতাম। ছোটবেলায় শীতকালে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন যেতাম বাবার সঙ্গে। সে এক পর্ব। তখন তো বাইরের খাবার খাওয়ার চল ছিল না, বাড়ি থেকে খাবার নিয়ে যেতে হতো। আর ছিল দুপুরবেলা ছাদে রোদ্দুরে পিঠ দিয়ে বসে কমলা লেবু খাওয়া। ছোটবেলায় ভাই বোনেরা মিলে ছাদে ক্রিকেটও খেলেছি। বড়দিন আর ইংরেজি নববর্ষে কেক খাওয়া হতো তখন। এখনকার মতো এত মিয় আমলে বা মন জিনিসের ছড়াছড়ি ছিল না। বাবা কেক আনতেন ফিরপোজ বা গ্রেট ইস্টার্ন থেকে। আর পিঠে পায়ের, জয়নগরের মোয়া, নলেন গুড়ের সন্দেশ, এগুলো তো শীতকালেই পাওয়া যায়। শীতকালে অনেক রকম মেলাও আসে। তাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় মেলা হলো বই মেলা। এই মেলায় আমি কত কবি সাহিত্যিকদের সাথে দেখা করে তাদের সই সংগ্রহ করেছি। আর শীতকালে আমার সবচেয়ে প্রিয় হলো পিকনিকে যাওয়া। আমার অফিস থেকে প্রতি বছর পিকনিক হয়, আর আমি তাতে সক্রিয় ভূমিকা পালন করতাম। জায়গা ঠিক করা, বাস ভাড়া করা, মেনু ঠিক করা ইত্যাদি সব কাজেরই তদারকি করতাম। আরো অনেক রকম পিকনিকে গেছি, কিন্তু বিগত 2 বছর ধরে সবই বন্ধ। শীতকাল আসলে আমার এই কথাগুলোই মনে পড়ে। দাদা, আপনাকে ধন্যবাদ জানিয়ে লেখা শেষ করছি। নমস্কারান্তে, মালা সাহা, বরানগর। অনেক ধন্যবাদ মালা দেবী, খুব চমৎকার একটা চিঠি। এবং আপনার চিঠি দিয়েই শেষ হলো আজকের চিঠিপত্র। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আপনাদের সৌমিত্র বসু। একটা সমস্যার কথা বলছিলাম গতদিন। বৈষ্ণবী দেবী বা বৈষ্ণোদেবী যাই বলুন না কেন, তিনি এই ত্রিকুট পাহাড়ে একটা আশ্রম তৈরি করে সেখানে বাস করছেন দেব বিষ্ণুর কথা মতো। এই অবধি তো বলা হয়েছিল। তা সব ঠিকঠাক। এর মধ্যে একটা কাণ্ড ঘটল। একজন তান্ত্রিক, তার নাম হচ্ছে ভৈরবনাথ, সে বৈষ্ণোদেবীর প্রেমে পড়ে গেল। ওই মেয়েকে তার চাই। কি করা যাবে? কি করা যাবার কথা পরে। আপাতত আমি আপনাদের পুরো ঘটনাটা বেশ জমিয়ে রসিয়ে শোনাবার চেষ্টা করি, কেমন? বৈষ্ণোদেবীর তো ভক্ত ছিল বেশ কিছু। তাদের মধ্যে একজন প্রধান ভক্তের নাম ছিল শ্রীধর। তো দেবী একদিন শ্রীধরকে বললেন, তুমি তোমার গ্রামে একটা ভান্ডারা লাগাও। ভান্ডারা কাকে বলে তা তো নিশ্চয়ই বলে দিতে হবে না। মন্দিরের কি কোনো দেবস্থানের কাছাকাছি ওই রকম গরিব গুরব সবাইকে ডেকে এনে খাওয়ানো, এটা হলো ভান্ডারা। তো যাই হোক, সেই ভান্ডারা লাগাতে বললেন। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন সৌমিত্র বসুর কথা। এখন চলছে বাইরে দূরে। একটা নদীর ধারে ভান্ডারা চলছে, সবাই খাচ্ছে দাচ্ছে। সেই সময় সেখানে এসে দাঁড়ালো এক তান্ত্রিক। তার নাম ভৈরবনাথ। সে হলো গোরক্ষনাথের শিষ্য। সে এসে বলল, আমিও এই ভান্ডারায় এসেছি, আমাকে মাংস দাও, আমাকে মদ দাও। তো বৈষ্ণোদেবী তাকে বললেন যে এ তো ব্রাহ্মণের ভান্ডারা, এখানে ওসব মদ মাংস কিছু পাওয়া যাবে না। কিন্তু সেই তান্ত্রিক তো কিছুতেই কথা শোনে না। তখন তার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য বৈষ্ণোদেবী নানান জায়গায় পালাতে লাগলেন। তার মধ্যে একটি হলো বান গঙ্গা, আর একটা জায়গার নাম চরণ পাদুকা ইত্যাদি।
শেষ পর্যন্ত আশ্রয় নিলেন একটা গুহার মধ্যে। সেই গুহাটাও তো বলা বাহুল্য একটা তীর্থস্থান, তার নাম অর্ধকুমারী। এখানে বৈষ্ণোদেবী 9 মাস অবস্থান করেছিলেন। শেষ পর্যন্ত এখন যেখানে তিনি অবস্থান করছেন সেই জায়গায় এসে পৌঁছলেন। মানে পালাতে পালাতে যখন দেখা গেল আর পালাবার পথ নেই, তখন রুখে দাঁড়ালেন দেবী বৈষ্ণু। পার্বতী, লক্ষ্মী আর সরস্বতী তাকে সৃষ্টি করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। সেই মহাকর্তব্য পালন করতে এগিয়ে এলেন তিনি। চামুণ্ডার রূপ ধরে ঝাঁপিয়ে পড়লেন ভৈরবনাথের ওপরে। যুদ্ধে ভৈরবনাথের মাথা কাটা গেল। শুধু মাথা কাটা গেল না, তার দেহটা পড়ে রইল গুহার বাইরে, আর মুন্ডুটা ছিটকে গিয়ে পড়ল বহু দূরে। সেখানে এখন আছে ভৈরবনাথের মন্দির। ভৈরবনাথ এরপরে যুদ্ধে হেরে যাওয়ার পরে তার ব্যবহারের জন্য অনুতাপ করতে লাগলেন। দেবী তখন তাকে ক্ষমা করলেন এবং নিয়ম করলেন, এই ভৈরবনাথের মন্দির দর্শন না করে যদি কেউ বৈষ্ণোদেবীর মন্দির দর্শন করে অথবা বৈষ্ণোদেবীকে দেখেই যদি চলে যায়, তাহলে তার তীর্থ ভ্রমণের কোনো ফল হবে না। অর্থাৎ ভৈরবনাথ এবং বৈষ্ণোদেবী এই দুয়ে মিলেই এক সম্পূর্ণ তীর্থযাত্রা। আচ্ছা বলুন তো, এই যে কাহিনী, এর মধ্যে কি কোথাও কোনো ইতিহাস লুকিয়ে থাকতে পারে না? এই যে ভৈরবনাথ, তিনি হলেন গোরক্ষনাথের শিষ্য, মানে নাথ যোগী। এই নাথ যোগীরা একটা সময় উত্তরাখণ্ড এলাকায় খুব বেশি করে ছড়িয়ে পড়েছিল। এরা ছিলেন মূলত শিবের উপাসক, কিন্তু তার সঙ্গে আরো নানান রকম সব তন্ত্রের ধারা টারা এসে মিশেছিল। মানে সবটা মিলিয়ে সোজা কথায় সনাতন যে হিন্দু ধর্ম, তার থেকে নাথেদের ধর্ম খানিকটা আলাদা হয়ে গিয়েছিল। তা বৈষ্ণোদেবী আর ভৈরবনাথের গল্প কি শাক্ত আর তান্ত্রিক শৈবদের লড়াই আর শেষে মিলমিশ হয়ে যাওয়ার কোনো ঘটনার দিকে ইঙ্গিত করে? আমি জানি না, বললে পণ্ডিতেরা বলবেন। তারা যদি এই শরণাগত অনুষ্ঠান শুনে থাকেন তাহলে এক্ষুনি বসে পড়ুন চিঠি লিখবার জন্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। আর আমাদের যে ফেসবুকের পাতাটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA, শরণাগত SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো বিদায়। আবার কাল, পরশু, তরশু, তারপরের দিন ইত্যাদি।